উডকিংয়ের মালিক বদরুল আলম মঞ্জুরের মেজমামা। উডকিং ছাড়াও ঢাকা শহরে তার আরও 2টা ফার্নিচারের দোকান আছে। মূল কারখানা মালিবাগে। কারখানার সঙ্গেই তার হেড অফিস। এই মুহূর্তে তিনি মালিবাগের হেড অফিসে বসে চায়ের কাপে মুড়ি ভিজিয়ে চামচ দিয়ে তুলে তুলে খাচ্ছেন। তার সামনে কারখানার ম্যানেজার ইয়াসিন মোল্লা। ইয়াসিন মোল্লার হাতে গোটা 10 রসিদ। একটু দূরে কান ধরে উডকিং ফার্নিচারের সর্বকনিষ্ঠ কর্মচারী নসুমিয়া দাঁড়িয়ে আছে। তার বয়স 11। সে 1 টিন তারপিন তেল পাচার করতে গিয়ে ধরা পড়েছে। বদরুল আলম চা পর্ব শেষ করেই নসুর শাস্তির ব্যবস্থা করবেন। নসুকে আসন্ন শাস্তির আশঙ্কাতে খুব উদ্বিগ্ন মনে হচ্ছে না। বদরুল আলমের বয়স 61। শক্ত সমর্থ চেহারার পেটেখাটো মানুষ। তিনি ধমক না দিয়ে কোনো কথা বলতেই পারেন না। কিছুদিন হলো আলসার ধরা পড়েছে। আলসারের চিকিৎসা হিসাবে সারাক্ষণই কিছু না কিছু খাচ্ছেন। চায়ে মুড়িয়ে ভিজিয়ে খাওয়া সেই চিকিৎসারই অঙ্গ। মঞ্জুর ঘরে ঢুকে মামার দিকে তাকিয়ে হাসল। বদরুল আলম সেই হাসির দিকে কোনো রকম গুরুত্ব দিলেন না। এটাও তার স্বভাবেরই অংশ। যে কোনো আগন্তুককে প্রথমে কিছুক্ষণ তিনি অগ্রাহ্য করেন, ভাব করেন যেন দেখতেই পাননি। মঞ্জুর পাশের চেয়ারে বসল। মামার দৃষ্টি আকর্ষণের কোনো চেষ্টা সে করল না, কারণ সে জানে চেষ্টা করে লাভ হবে না। ম্যানেজার ইয়াসিন মোল্লা ক্ষীণ গলায় বলল, স্যার, নসুর শাস্তির ব্যাপারটা শেষ করে দেন। বদরুল আলম কড়া গলায় বললেন, শেষ করা করি আবার কি? তারপিন তেলের টিনটা উদ্ধার হয়েছে? জি স্যার। তাহলে ওই টিন থেকে বড় চামচে 2 চামচ তেল খাইয়ে দাও। এটাই ওর শাস্তি। শাস্তির এই ব্যবস্থায় নসুকে খুব আনন্দিত মনে হলো। সে ফিক করে হেসেও ফেলল। ইয়াসিন মোল্লাকে দেখে মনে হচ্ছে শাস্তির এই ধারাটি তার পছন্দ না। সে বিরস গলায় বলল, স্যার, রসিদগুলা একটু দেখবেন। 2000 সিএফটি কার্ড। বদরুল আলম শুকনো গলায় বললেন, সবকিছু যদি আমি দেখি তাহলে আপনি আছেন কি জন্য? এখন যান, নসুকে নিয়ে যান, শাস্তি দেন। তেল সত্যি সত্যি খাওয়াবো? অবশ্যই খাওয়াবেন। দরজাটা বন্ধ করে দিয়ে যান। ঘর খালি হয়ে যাবার সঙ্গে সঙ্গে বদরুল আলম বললেন, আমার এই ম্যানেজার বিরাট চোর, থিফ নাম্বার 1। মঞ্জুর বলল, থিফ নাম্বার 1 হলে বিদায় করে দেন না কেন? চোর পোষার দরকার কি? দরকার আছে। পোষা চোর কি করে চুরি করে সেই কায়দা কানুন জানা থাকে। ম্যানেজার ব্যাটা চুরি করা মাত্রই আমি ধরে ফেলি। নতুন একজনকে নিলে তার চুরির কায়দা কানুন ধরতে ধরতে 1 বছর চলে যাবে। 1 বছর সে দোকান ফাঁকা করে দেবে। বুঝলি? হ্যাঁ, বুঝলাম। কিছুই বুঝিস নাই। ম্যানেজার রসিদগুলো নিয়ে ঘুরঘুর করছে। কেন করছে? কারণ চুরি আছে ওর মধ্যে, বিরাট ঘাপলা। আমি তাকে কি বললাম? বললাম, আমি কিছু দেখতে পারবো না, সে নিজে যেন দেখে। এখন সে নিশ্চিন্ত হয়ে চুরি করবে। আগের মতো সাবধান থাকবে না। ধরা পড়ে যাবে, ক্যাক করে ঘাড় চেপে ধরব। বুঝলি? বুঝলাম। কিছুই বুঝিস নাই। আমার কাছে কি ব্যাপার? তোমাকে দেখতে এলাম। ঠাট্টা করছিস নাকি? ঠাট্টা করব কেন? মাসে একবার তোমাকে দেখতে আসি না? বদরুল আলম চোখ বন্ধ করে খানিকক্ষণ চিন্তা করলেন। মঞ্জুর সত্যি কথাই বলছে। সে মাসে একবার আসে, প্রতি মাসের শেষের দিকে, ঘণ্টাখানেক থাকে। কেন আসিস আমার কাছে? তোমাকে দেখতে আসি। কেন? কি যন্ত্রণা, এত জেরা করছো কেন? বদরুল আলম চোখ থেকে চশমা খুলে খানিকক্ষণ মঞ্জুরির দিকে তাকিয়ে রইলেন। চশমা খুলে তিনি প্রায় কিছুই দেখেন না, তবু কাউকে বিশেষভাবে দেখার প্রয়োজন হলে চশমা খুলে ফেলেন। তোর কি শরীর খারাপ নাকি? সমস্যা কি? শরীরে রক্ত ঠিকমতো পরিষ্কার হচ্ছে না। কালো জাম খা,
কালো জামে রক্ত পরিষ্কার হয়। মঞ্জুর হাসতে হাসতে বলল, শীতকালে কালো জাম পাবো কোথায়? তাছাড়া কালো জামের স্টেজ পার হয়ে গেছে। কিডনি যেটা ছিল সেটাও যাই যাই করছে। কি বলছিস তুই? সত্যি, আমি এখন কিডনির সন্ধানে ঘুরে বেড়াচ্ছি। ইয়ার্কি করছিস নাকি? ইয়ার্কি করছি না, দুজন বড় ডাক্তার তাই বললেন। বড় ডাক্তাররা কিছুই জানে না, ছোট ডাক্তারদের কাছে যা। ছোট ডাক্তারদের কাছে যাব? হ্যাঁ, ওরা যত্ন করে দেখবে। এই পাড়ায় একজন এলএফ ডাক্তার আছে, ভূপতি বাবু, খুব ভালো। তার কাছে যাবি? আমি নিয়ে যাব। আমার সঙ্গে খুব ভালো খাতির। যাবি? না। ছোট বলে অবহেলা করিস না, ছোট কাঁচা মরিচের ঝাল বেশি। ঝাল পচা আদারও বেশি, তাই বলে পচা আদা কোনো কাজের জিনিস না। বদরুল আলম দ্রুত চিন্তা করতে লাগলেন, পচা আদার কোনো ব্যবহার মনে পড়ে কিনা। মনে পড়ল না। তোমার কাছে একটা কাজে এসেছি মামা। টাকা পয়সার কোনো ব্যাপার না হলে বল, টাকা পয়সা ছাড়া সব পাবি। টাকা পয়সায় কি নেই তোমার? আছে, দেয়া যাবে না। টাকা ব্যবসায় খাটে, ব্যাংকে ফেলে রাখি না। ব্যাংকে কিছু তো আছে? তা আছে। সেখান থেকে 1 লাখ দেয়া যাবে? এত লাগবে কেন? কিডনি কিনতে হবে, লাখখানেক টাকা লাগবে কিনতে। অপারেশন করাতে দেশের বাইরেও যেতে হবে, সব মিলিয়ে দরকার 3 থেকে 4 লাখ টাকা। বদরুল আলম টেবিলে রাখা চশমা চোখে পড়লেন, সহজ স্বাভাবিক গলায় বললেন, তুই কি জনে জনে ভিক্ষা করে বেড়াচ্ছিস? হ্যাঁ। কোনো লাভ নাই, অন্য পথ ধর। অন্য কি পথ ধরব? তা আমি কি বলবো, ভেবে চিনতে বার কর। তুই গরিব মানুষ, তুই বাঁধাবি গরিবের অসুখ। খাস পোসরা হাম জল বসন্ত, তা না। চা খাবি? না। খা, চা খা, ফ্রেশ মুড়ি আছে, খেজুর গুড় দিয়ে খা। মঞ্জুর উঠে দাঁড়ালো। বদরুল আলম বললেন, তুই কি রাগ করে চলে যাচ্ছিস নাকি? রাগ নিয়ে যাওয়া ঠিক না। তুই ঝগড়া কর আমার সঙ্গে, চিৎকার চেঁচামেচি কর, তাহলে তোর মনটা হালকা হবে। তুই রোগী মানুষ, মনটা হালকা থাকা দরকার। আমার মন হালকাই আছে। আরে, সত্যি সত্যি চলে যাচ্ছিস? হ্যাঁ। বস বস, চা খেয়ে তারপর যা। সিগারেট খোররা বিনা সিগারেটে চা খেতে পারে না, এই জন্য মুরব্বীদের সামনে তারা চা খায় না। যা, তোকে সিগারেটের অনুমতি দিলাম। এখন চা খাবি তো, নাকি এখনো না? মঞ্জুর বসল। বদরুল আলম গলার স্বর নিচু করে বললেন, মনটা খুবই খারাপ। তোর অসুখ বিসুখের জন্য না, অসুখ বিসুখ তো মানুষের জীবনে আছেই। এই দেখ না, বুড়ো বয়সে আমার হয়ে গেল আলসার। মন খারাপ কি জন্য? আমার ছেলে মেয়েদের ব্যবহারে মনটা খারাপ। তারা এখন লায়েক হয়ে গেছে, সমাজে পজিশন হয়েছে। আমি যে একজন কাঠমিস্ত্রি, এই জন্য তারা লজ্জিত। আমাকে লোকজনের সামনে কিভাবে পরিচয় করিয়ে দেয় জানিস? বলে, ইনি আমার ফাদার, ব্যবসা করেন, টিম্বার মার্চেন্ট। আমি তখন কি করি জানিস? আমি গম্ভীর হয়ে বলি, না রে ভাই, আমি কোনো টিম্বার মার্চেন্ট না, আমি একজন কাঠমিস্ত্রি। তুমি তো সত্যি কাঠমিস্ত্রি ন? না, তোকে বলল কে? কাঠের কাজ আমি করি না, এখনো করি। চা এসে গেছে। মঞ্জুর সিগারেট ধরিয়েছে। বদরুল আলম খেজুর গুড় দিয়ে মুড়ি চিবোচ্ছেন। ম্যানেজার ইয়াসিন মোল্লা একটু আগে এসে বলে গেছে, নসুমিয়ার শাস্তি দেয়া হয়েছে। তার পিনতেল খাওয়ানো হয়েছে, সে এখন বমি করছে। বদরুল আলম বলেছেন, করুক, তুমি ফট করে ঘরে ঢুকবে না, কথা বলছি। এর মধ্যে একবার টেলিফোন এসেছে। বদরুল আলম রিসিভার তুলে রেখেছেন। এখন তার টেলিফোনে কথা বলতে ইচ্ছা করছে না। মঞ্জুরের সঙ্গে সুখ দুঃখের কথা বলতে ভালোই লাগছে। ছেলেটা ভালো, কোনো কথা বললে মন দিয়ে শোনে, 10 জনের কাছে গিয়ে বলে না। মঞ্জুর, জি? আমার সর্বকনিষ্ঠ পুত্রের কাণ্ড কারখানা শুনবি? বলো। বিয়ে করার পর মনে করেছে, আহা কি
কি করলাম, রাজকন্যা পেয়ে গেলাম। চোখে মুখে সব সময় সখী ধর ধর ভাব, মুখে হাসি লেগেই আছে, কি মধুর হাসি। এখন কথা বলে শান্তিনিকেতনী ভাষায়, এলুম গেলুম এই সব। ব্যাটা রবি ঠাকুর হয়ে গেছে। অসুবিধা কি? অসুবিধা আছে, সবটা না শুনলে বুঝবি না। গত বৃহস্পতিবার সকালে বারান্দায় এসে দেখি মতির নেইল কাটার দিয়ে তার বউয়ের পায়ের নখ কেটে দিচ্ছে। আমি না দেখার ভান করে ঘরে ঢুকে গেলাম। তোর মামিকে বললাম, এই কুলাঙ্গারের মুখ দেখতে চাই না, লাথি দিয়ে একে ঘর থেকে বের করে দাও, একে আমি ত্যায্যপুত্র করলাম। নখ কাটা এমন কি অপরাধ? বউয়ের পায়ের নখ কেটে দেওয়া অপরাধ না? তুই কখনো বৌমার পায়ের নখ কেটে দিয়েছিস? না। তাহলে আমি কি আদর্শ মানব? আমি যা করব সেটাই ঠিক, অন্যেরটা ঠিক না? বদরুল আলম বিরক্ত গলায় বললেন, তুই আদর্শ মানব হবি কেন? তুই হচ্ছিস গাধা মানব। এখন কথা হলো, গাধা মানব হয়ে তুই যে কাজটা করছিস না, সেই কাজটা আমার কুলাঙ্গার করছে, বউয়ের পায়ের নখ কেটে দিচ্ছে। তাও কোনো রাগঢাক নেই, বারান্দায় বসে কাটছে, হারামজাদা। মতিনের বউকে তো তুমি পছন্দই করো, করো না? অবশ্যই করি, ও ভালো মেয়ে, ভেরি গুড গার্ল। আমার কুলাঙ্গারটা মেয়েটার মাথা খাচ্ছে। একদিন কি হবে জানিস? এই মেয়ে নেইল কাটার নিয়ে আমার কাছে এসে বলবে, বাবা আমার পায়ের নখগুলো একটু কেটে দিন তো। মঞ্জুর হেসে ফেলল। বদরুল আলম রাগী গলায় বললেন, হাসছিস কেন? হাসবি না। হাসি তামাশা এখন আর আমার সহ্য হয় না, হাসি শুনলেই ব্লাড প্রেশার বেড়ে যায়। উঠি মামা? আচ্ছা যা, কোনো চিন্তা করিস না, আল্লাহর উপর ভরসা রাখ, গড অলমাইটি ছাড়া আমাদের কোনো উপায় নেই। মঞ্জুর রাস্তায় এসেই রিকশা নিয়ে নিল। আগে হাঁটতে ভালো লাগতো, এখন আর লাগে না। কয়েক পা এগুলেই ক্লান্তিতে হাত পা এলিয়ে আসে। কয়েকবার সে রিকশাতেই ঘুমিয়ে পড়েছে। আজ যেরকম ক্লান্ত লাগছে, তাতে মনে হয় রিকশা ওঠা মাত্রই ঘুমিয়ে পড়তে হবে। রিকশাওয়ালা বলল, কই যাইবেন সাব? মঞ্জুর কিছু বলল না। কোথায় যাবে এখনো সে ঠিক করেনি। অফিসে যাওয়া যেত, কিন্তু আজ অফিস বন্ধ। তাদের অফিস হচ্ছে একমাত্র অফিস যা সপ্তাহে 2 দিন বন্ধ থাকে, শুক্রবার এবং রবিবার। আফসার সাহেব তার সব কর্মচারীকে বলে দিয়েছেন, 2 দিন বন্ধ দিচ্ছি এই কারণে যাতে বাকি 5 দিন আপনারা 10টা 5টা অফিস করেন এবং মন দিয়ে করেন। আজ রোববার, সব জায়গায় কাজকর্ম হচ্ছে, তাদের অফিস বন্ধ। নিজের ঘরে দরজা বন্ধ করে শুয়ে থাকা যেত, শরীরের ক্লান্তি তাতে হয়তো খানিকটা কাটত। মজার ব্যাপার হচ্ছে, অফিস যেদিন থাকে সেদিনই শুধু ঘরে শুয়ে থাকতে ইচ্ছে করে, অফিস বন্ধের দিন ইচ্ছা করে বাইরে বেরিয়ে পড়তে। আজ যেমন করছে। অবশ্য জাগার তেমন একটা নেই যাবার মতো। ট্রেনে করে গ্রামের দিকে গেলে কেমন হয়? পছন্দ হয় এমন কোনো স্টেশনে নেমে পড়লাম, বিকেলের দিকে ফিরে আসা। সাব, যাইবেন কই? সামনে। রিকশাওয়ালা রিকশা টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু তেমন উৎসাহ পাচ্ছে না, বারবার পেছনে ফিরে তাকাচ্ছে। স্যার এর কি শরীর খারাপ? হুঁ। কি হইছে? কিডনি নষ্ট, বেশি দিন বাঁচব না। না বাসাই ভালো। বাইসা লাভ কি কন? চাউলের কেজি হইল 13 টাকা, গরিবের খানা যে আটা, হেডাও 11 টাকা কেজি। খুবই সত্যি কথা। দেখি তুমি কমলাপুরের দিকে যাও তো। রেল স্টেশন? হুম। ঘুম আসছে, ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। মঞ্জুর শক্ত করে রিকশার হুড চেপে ধরল। ঘুম হচ্ছে অনেকটা মৃত্যুর মতো। মৃত মানুষের শরীর যেমন শক্ত হয়ে যায়, ঘুমন্ত মানুষদের বেলায়ও তাই হয়। শরীর খানিকটা হলেও শক্ত হয়। ঘুমিয়ে পড়লেও হুড ধরা থাকবে, ঝাঁকুনি খেয়ে রিকশা থেকে পড়ে যাবার সম্ভাবনা কমে যাবে। অক্ষত অবস্থায় কমলাপুর রেল স্টেশনে পৌঁছানো যেতেও পারে। অবশ্য পৌঁছালেও যে শেষ পর্যন্ত কোথায় যাওয়া যাবে তা মনে হয় না।
ইচ্ছা মরে যাবে। মানুষের কোনো ইচ্ছাই দীর্ঘস্থায়ী হয় না। কিছুদিন ধরে মঞ্জুরের ইচ্ছা করছে অচেনা একজনের সঙ্গে দীর্ঘ সময় গল্প করা, যে তাকে চেনে না, কিন্তু না চিনলেও যে গল্প শুনবে আগ্রহ নিয়ে। প্রয়োজনে আগ্রহ নিয়ে গল্প শোনার জন্য কিছু টাকা পয়সাও দেয়া যেতে পারে। সমস্যা হলো, কেউ গল্প শুনতে চায় না, সবাই বলতে চায়। সবার পেটে অসংখ্য গল্প। মেজমামার সঙ্গে আরো খানিকক্ষণ গল্প করে তিনি কিছু গল্প শোনাতেন। গল্প বলতে পারার আনন্দের জন্য মেজমামার মতন মানুষও তাকে সিগারেট খাবার অনুমতি দিয়ে দিয়েছেন। স্যার নামেন, কমলাপুর আসছে। মঞ্জুরের নামতে ইচ্ছা করল না। কেমন যেন মাথাটা ঘোরাচ্ছে, বমি বমি লাগছে। ঝকঝকে রোদ, সেই রোদ এমন কড়া যে চোখে লাগছে। খুবই তীক্ষ্ণ কোনো সূচ দিয়ে রোদের ছবি কেউ যেন চোখের ভেতর আঁকছে। সাব, নামেন। ভাই শোনো, এখানে নামবো না। তুমি আমাকে আমার বাসায় নিয়ে যাও। ভাড়া নিয়ে চিন্তা করবে না, যা ভাড়া হয় তার সঙ্গে 5 টাকা ধরে দেব বকশিস। বাসা কোনখানে? বলছি, তুমি চালাতে শুরু করো, তারপর বলছি। টাইট হইয়া বহেন। বসেছি, টাইট হয়ে বসেছি, তুমি আস্তে চালাও। রিকশাওয়ালা খুবই ধীর গতিতে রিকশা চালাচ্ছে। সে বুঝতে পারছে রিকশার প্যাসেঞ্জার ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়লে ভালো কথা, অজ্ঞান না হয়ে পড়লেই হয়। রিকশাওয়ালা পথের পাশে গজিয়ে ওঠা একটা চায়ের স্টলের কাছে এনে রিকশা থামালো। প্যাসেঞ্জার খানিকক্ষণ ঘুমাক, এই ফাঁকে সে টোস্ট দিয়ে 1 কাপ চা খেয়ে নেবে। ভাড়া হিসেবে বাড়তি কিছু টাকা তো পাওয়া যাবে। 1 টাকা চা টোস্টের জন্য খরচ করা যায়। সে চায়ের কাপ নিয়ে উবু হয়ে বসেছে, এমন সময় হই হই শব্দ উঠল। ঘুমন্ত প্যাসেঞ্জার গড়িয়ে রিকশা থেকে পড়ে গেছে। পড়ে গিয়েও তার ঘুম ভাঙছে না। তার মানে ঘুম না, লোকটা হয় অজ্ঞান হয়ে গেছে, নয় মারা গেছে। লোকজন লোকটাকে ধরাধরি করে তুলছে। তুলতে থাকুক, এই ফাঁকে সে দ্রুত চাটা শেষ করতে চায়। চাটা মজা হয়েছে। দ্রুত চা খেতে গিয়ে রিকশাওয়ালা মুখ পুড়িয়ে ফেলল। এতক্ষণ পড়ছিলাম হুমায়ুন আহমেদের লেখা একজন মায়াবতীর 5ম ভাগ। আশা করি সঙ্গেই ছিলেন আমার। ভালো থাকবেন সবাই, আশপাশে সবাইকে ভালো রাখবেন।